প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সত্যপ্রিয় রায়, সহকারী শিক্ষক, ভোলানাথ সুকলা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়। আজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি এই করোনা ভাইরাসের মহামারীর সংকট এই মুহূর্তে সবাই সুস্থ ভালো আছে। আজ আমি দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের পদার্থবিজ্ঞানের চলতরিত অধ্যায়ে পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমরা আমাদের সাথে থাকবে এবং কিছু জানতে পারবে। চলতরিত, আমরা পূর্ববর্তী অধ্যায়ে স্থির তড়িৎ নিয়ে আমরা শিখেছি। এই অধ্যায়ের চলতরিৎ নিয়ে আলোচনা। আসলে তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ আবিষ্কারের ফলেই আজ আধুনিক বিশ্বে যে সভ্যতার অগ্রগতি, তা একমাত্র অবদান বিদ্যুতের। আর বিদ্যুৎ না থাকলে আমরা কিছুই করতে পারতাম না বলেই চলে। ঠিক আছে, তাহলে আজ আমরা বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহটা কি? বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। আমরা সংজ্ঞাটা একটু অন্যভাবে লিখতে পারি। কোন পরিবাহীর মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আমরা সরাসরি লিখি, কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। তাহলে আমাদের সংজ্ঞাটা পুরোপুরি ক্লিয়ার যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক প্রস্থের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। ধরি কিউ পরিমাণ চার্জ টি সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে টি সময়ে কোন পরিবাহকের মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তাহলে একক সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে কিউ বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। অতএব তড়িৎ প্রবাহ I সমান সমান কিউ বাই টি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? তড়িৎ প্রবাহ I সমান সমান কিউ বাই টি।
তাহলে আমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে ধারণা ক্লিয়ার, অর্থাৎ চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের একক কি? আমরা অবশ্যই জানি তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান সমান কি আসছে দেখো, আমি যদি এক তার যদি 1 কুলম্ব নিই আর সময় যদি 1 সেকেন্ড নিই, অর্থাৎ কোন পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণকে বলে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার তড়িৎ ক্লিয়ার। যদি বলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, আমরা পারবো? এই যে 1 কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। ঠিক আছে, কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। তাহলে যদি বলি যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, তাহলে আমরা কিন্তু সহজে বলতে পারবো। কি পারবো না? অবশ্যই পারবো। যে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে পরিমাণকে কি বলে? 1 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা 10 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে পারবো, বা 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, পারবো? দেখো এখান থেকে আমি, তাহলে আমাদের সেকেন্ড কি নিচে আছে, তাই না? প্রতি সেকেন্ড, সেকেন্ড সব সময় একক রাখতে হবে। তাহলে আমি যদি বলি সেকেন্ড 10 অ্যাম্পিয়ার কি হবে? 10 কুলম্ব বাই 1 সেকেন্ড। তাহলে কি বলতে পারবো আমরা? 10 অ্যাম্পিয়ার। 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব চার্জ কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত তড়িতের পরিমাণ 10 অ্যাম্পিয়ার। তাহলে আশা করি তোমরা তড়িৎ প্রবাহ সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, আমি মুছে দিলাম। এখন আমরা যে জিনিসটা শিখব, তড়িৎ প্রবাহ কেন ঘটে। আমরা পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি তড়িৎ প্রবাহ ঘটে বিভব পার্থক্যের কারণে। কি? তড়িৎ প্রবাহ ঘটে বিভব পার্থক্যের কারণে। ঠিক আছে, তাহলে আমরা একটা দুটো গোলক কল্পনা করি। এই গোলক কি আছে? চার্জ আছে, একটা উচ্চ বিভব। ঠিক আছে, উচ্চ বিভব অর্থাৎ এটা হচ্ছে চার্জিত। ঠিক আছে, আর একটা গোলকের চার্জ নেই, অর্থাৎ নিম্ন বিভব। নিম্ন বিভব চার্জহীন। তাহলে এই দুটো গোলককে যদি আমি একটি তার দিয়ে সংযোগ করে দিই, কি ঘটনা ঘটবে? মুহূর্তের মধ্যে কি হবে? তড়িৎ পাস হয়ে পাশে চলে আসবে, এসে কি হবে? বিভব পার্থক্য সমান হয়ে যাবে এবং আর তড়িৎ প্রবাহ থাকবে না। ঠিক আছে, তাহলে কি হবে? অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান, অর্থাৎ বিভব পার্থক্য যখন সমান হয়ে যায় তখন তড়িতের আর প্রবাহ হবে না। আমরা ধারকত্ব বিষয় জেনেছি। ধারকত্ব কি? দুটো পাতে যখন দুটো চার্জে চার্জিত করা হয় তখন বিভব পার্থক্য সৃষ্টি হয়। যখন একটা তার দিয়ে সংযোগ করা হয় তখন কি ঘটনা ঘটে? মুহূর্তের মধ্যে চার্জ আদান প্রদান হয় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাহলে আমাকে কি তড়িৎ প্রবাহকে সচল রাখতে আমাকে কি করতে হবে?
এমন একটা ব্যবস্থা রাখতে হবে যাতে বিভব পার্থক্য বজায় থাকে, অর্থাৎ অনাবর্ত বিভব পার্থক্য বজায় থাকে এবং তড়িৎ প্রবাহ যাতে কন্টিনিউয়াস থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এমন সিস্টেম কি? এমন সিস্টেম হচ্ছে ব্যাটারি বা সেল, তাই না? ব্যাটারির মাধ্যমে আমরা কি করতে পারি? তড়িৎ প্রবাহকে সচল রাখতে পারি, অর্থাৎ বিভব পার্থক্য সৃষ্টি করে আমরা তড়িৎ প্রবাহ সচল রাখতে পারি। ব্যাটারির ভিতর যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি করে সেটা হলো রাসায়নিক শক্তি। ঠিক আছে, ওর ভিতরে যে তড়িৎ রাসায়নিক যে পদার্থ আছে, এই তড়িৎ রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভব পার্থক্য তৈরি রাখা হয় এবং তড়িৎ প্রবাহ পায়। যখন রাসায়নিক শক্তি শেষ হয়ে যায় তখন বিভব পার্থক্য থাকে না, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। আবার আমরা জেনারেটর আমরা চিন্তা করি, এখানে যে আমরা বিদ্যুৎটা পাচ্ছি চলতড়িৎ, জেনারেটরও কি বিভব পার্থক্য বজায় রাখা হয়, অনবরত উচ্চ বিভব এবং নিম্ন বিভব বজায় রাখা হয়, এই কারণে তড়িৎ প্রবাহ চলতে থাকে। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম যে বিভব পার্থক্য বজায় রাখার জন্য কোন ব্যাটারিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, তাহলে এই তড়িৎ চালক শক্তির কারণে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ চলমান থাকে। ঠিক আছে, কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য যে কাজ করতে হয়, যে শক্তি লাগে সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা কিউ পরিমাণ চার্জ, যদি কিউ পরিমাণ চার্জ কম বিভব থেকে বেশি বিভবের পৌঁছাতে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎ চালক শক্তি W/Q। ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্য তৈরি করার জন্য কোন বর্তনীতে যদি কিউ চার্জের জন্য W পরিমাণ কাজ করতে হয়, তাহলে তড়িৎ চালক শক্তি ইএমএফ সমান সমান W/Q। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তড়িৎ চালক শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ ফোর্স মানে বল, তাই না? অর্থাৎ বল মানে শক্তি। আসলে এখানে কিন্তু পদার্থবিজ্ঞানে কি আমাদের বল শক্তি নিয়ে আলোচনা, কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা কিন্তু বল নয়। ঠিক আছে, সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি। অর্থাৎ বিভব পার্থক্য তৈরি করার জন্য আমাদের যে শক্তি লাগে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখন আমরা দেখব যে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, আমরা সাধারণত জানি ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর বিদ্যুৎ উচ্চ বিভব থেকে
নিম্ন বিভবের দিকে যায়। তাহলে বিদ্যুৎ পরিবহন তাহলে কি ইলেকট্রন পরিবহনের কারণে বিদ্যুৎ পরিবহন হচ্ছে নাকি? আসলে কিন্তু তা নয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে উচ্চ বিভব রাখি, নিম্ন বিভব, তাহলে মনে রাখতে হবে বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসবে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের যে ধনাত্মক চার্জ, আমরা আগে জেনেছি ধনাত্মক চার্জটা কি, ইলেকট্রনের ঘাটতি কিন্তু ধনাত্মক চার্জ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইলেকট্রনের ঘাটতি হচ্ছে ধনাত্মক চার্জ। আমরা এখানে একটু খেয়াল করি, দেখো পরমাণুতে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন যদি এটা আসে, এখানে ধনাত্মক চার্জের ঘাটতি দেখা দেবে। এই ইলেকট্রন যদি এখানে আসে, এখানে ধনাত্মক চার্জের ঘাটতি দেখা দেবে, ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, অর্থাৎ ধনাত্মক চার্জ। ইলেকট্রন এখানে যদি আসে, এখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, অর্থাৎ হোল। ইলেকট্রন এখানে যদি আসে, এখানে ধনাত্মক চার্জ। ইলেকট্রন এখানে যদি আসে, তাহলে এখানে ধনাত্মক চার্জ। তো দেখো তো ইলেকট্রনের প্রভাব হচ্ছে কোন দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। অথচ হোল অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি অর্থাৎ বিদ্যুৎ পজিটিভ চার্জ। দেখছো, তাহলে ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ তার বিপরীত দিকে গমন করে। এইটা আমরা শিখলাম। এখন আমরা যে জিনিসটা শিখব যে কোন কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় আর কোন কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। আমরা জানি তড়িৎ প্রবাহের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী পদার্থ কোনগুলো, যারা এই যে বিদ্যুৎ পরিবহন অর্থাৎ ইলেকট্রন পরিবহন করে তারাই কিন্তু পরিবাহী। অর্থাৎ ধাতব পদার্থগুলো, অর্থাৎ যে সকল পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে তাদের আমরা ধাতু বলি। এই ধাতবগুলো আছে তড়িৎ পরিবহনে সক্ষম, যেমন সোনা, রূপা, তামা এগুলো। অপরিবাহী, যে সকল পদার্থের ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে না অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে পারে না, সেইগুলো বলে তড়িৎ অপরিবাহী অর্থাৎ অন্তরক। যেমন রাবার, কাঁচ, শুকনো যে কাঠ, এইগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী। অর্ধপরিবাহী অর্থাৎ পরিবাহীর থেকে কম এবং অপরিবাহীর থেকে একটু বেশি যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে সেগুলোকে বলি আমরা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কোনগুলো, সিলিকন, জার্মানিয়াম, এইগুলো হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী একটা বিশেষ ধর্ম আছে, যে অর্ধপরিবাহীতে তাপ প্রয়োগ করলে পরিবাহীতে রূপান্তরিত হয়। এই ধর্মের কারণে অর্ধপরিবাহী আমাদের ইলেকট্রনিক্সের অর্থাৎ সেমিকন্ডাক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী এই তিনটে বিষয় নিয়ে আর বিশদ আলোচনা করলাম না, এটা তোমরা জানো। তো এখন যে বিষয়টা আলোচনা করব আমাদের তড়িৎ প্রবাহের গুরুত্বপূর্ণ সূত্র, ওহমের সূত্র। ঠিক আছে,
বিজ্ঞানী ওহম ওহমস ল, অর্থাৎ বিজ্ঞানী ওহমের সূত্র। বিজ্ঞানী ওহম তিনি প্রমাণ করেন যে স্থির তাপমাত্রার বিদ্যুৎ প্রবাহ ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। তাহলে আমাদের এখন ওহমের সূত্রটা আমরা পড়ব। আমরা লিখি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। আমরা মনে করি এই পরিবাহক একটা তার, এই তারের ভিতর দিয়ে এ প্রান্ত বি প্রান্ত, এ প্রান্তের বিভব পার্থক্য VA, বি প্রান্তর বিভব VB, এখানে VA বড় VB ছোট, তাহলে তড়িৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাবে। এখানে তড়িৎ প্রবাহ যদি I হয় তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে কি লিখতে পারি? এখানে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য V সমান সমান VA মাইনাস VB। তাহলে ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ I ভেরিজাস VA মাইনাস VB, অর্থাৎ I সমানুপাতিক V। আমরা একটা ধ্রুবকাঙ্ক, আমি এর পাশে লিখলাম I সমান সমান একটা ধ্রুবক আনলাম G, GV। G হচ্ছে কি? তড়িৎ প্রবাহিতা, তড়িৎ প্রবাহিতা। এর একক সিমেন্স, এর দিয়ে প্রকাশ করা হয়। এর একক সিমেন্স। এই তড়িৎ প্রবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি। ঠিক আছে? তাহলে আমরা G সমান সমান হচ্ছে 1/R, অর্থাৎ রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে, রোধ কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে আমরা সূত্র পেলাম I সমান সমান V/R। এইটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। আমাদের কিন্তু বিদ্যুৎ সংক্রান্ত আলোচনা হলেই আমাদের V সমান সমান IR,
মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে তিনটে টার্ম আছে এখানে, তড়িৎ প্রবাহ সমান সমান বিভব পার্থক্য বাই রোধ। এই সূত্র থেকে আমরা কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ, রোধ, বিভব পার্থক্য যে কোনো দুটো জিনিস জানা থাকলে আমরা অপারটা মান বের করতে পারবো। সূত্র দেখো, একটা সুন্দর একটা থিম আছে এখানে, ভি সমান সমান আই আর। তাহলে আমরা যদি ভি মান বের করতে চাই, দেখো ভি সমান কত, আই আর। ঠিক আছে, আমরা যদি আই মান বের করতে চাই, দেখো ভি বাই আর। আমরা যদি আর এর মান বের করতে চাই, ভি বাই আই। এটা ক্লিয়ার? আবার দেখো, আমরা যদি ভি এর মান বের করতে চাই, ভি সমান সমান কি, আই গুণ আর। অর্থাৎ আই এর মান বের করতে চাই, আই সমান সমান কি, ভি বাই আর। আমরা যদি আর এর মান বের করতে চাই, তাহলে ভি বাই আই। আমরা সহজে এই টেকনিকটা দিয়ে আমরা সহজে আমরা বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ বা রোধের মান বের করতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের দেখি এই সূত্রের পরে একটি প্রয়োগ আমি তোমাদের দিব। একটি বাতির রোধ 400 ওহম, বাতির রোধ হচ্ছে 400 ওহম। একে 200 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দেওয়া হলো। তড়িৎ প্রবাহ কত? ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবে। ঠিক আছে, বাতির রোধ কত, 400, একে 200 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দেওয়া হলো, তাহলে তড়িৎ প্রবাহ কত? আশা করি তোমরা এই সমস্যাটা সমাধান করতে পেরেছো। তাহলে আমরা দেখি সমাধান মিলাই না। তোমাদের ভি কত আছে, বিভব পার্থক্য 200 ভোল্ট, 400 ওহম, তড়িৎ প্রবাহ আই সমান সমান আর। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানি, আই আই সমান কি আসছে, ভি বাই আর। দুশো 400.5। তাহলে তোমরা এই ধরনের অঙ্ক অবশ্যই সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ওহমের সূত্র
অবশ্যই এটা আমরা পাঠতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তার বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা ওহমের সূত্র সংক্রান্ত সমস্যা আশা করি আমরা সলভ করতে পারব। তাহলে ওহমের সূত্র মধ্যে আমরা একটা টার্ম উঠে আসছে, সেটা হচ্ছে রোধ, তাই না? রোধ। তাহলে রোধ কি? রোধ হচ্ছে পরিবাহীর যে ধরনের জন্য বিদ্যুৎ প্রবাহের বাধার সৃষ্টি হয় তাকে রোধ বলে। ঠিক আছে? তাহলে কোন পরিবাহীতে রোধ যদি বেশি থাকে তড়িৎ প্রবাহ কম থাকবে, রোধ কম থাকলে তড়িৎ প্রবাহ বেশি থাকবে। তাহলে কোন পরিবাহীতে যে ধরনের কারণে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় তাকে রোধ বলে। রোধের একক ওহম। এটা গিরি অক্ষর নিচে, ঠিক আছে? গিরি অক্ষর ওমেগা। তাহলে আমরা বিভিন্ন প্রকার রোধ আছে, কিন্তু আমরা জানি বিভিন্ন প্রকার রোধ আছে। যেমন যে রোধগুলো আমাদের নির্দিষ্ট তাকে আমরা কি বলি? রোধক বলি। আর যে রোধগুলো পরিবর্তিত হয় তাকে আমরা পরিবর্তনশীল রোধ বলি। তাহলে যে রোধগুলো নির্দিষ্ট তাকে আমরা কি বলি? রোধক। এখন আমরা রোধের 4টি সূত্র আছে। রোধের কয়টি সূত্র আছে? 4টি সূত্র। রোধের সূত্র 1, পরিবাহকের দৈর্ঘ্য, 2, পরিবাহকের ক্ষেত্রফল, 3, পরিবাহকের উপাদান, তাপমাত্রা, ঠিক আছে? পরিবাহকের তাপমাত্রা, পরিবাহকের তাপমাত্রা, ঠিক আছে? তাহলে রোধ 4টে বিষয়ের উপর নির্ভরশীল। এগুলো রোধের কি? 4টে সূত্র: পরিবাহকের দৈর্ঘ্য, পরিবাহকের ক্ষেত্রফল, পরিবাহকের উপাদান ও তাপমাত্রা। আমরা যদি নির্দিষ্ট পরিবাহী অর্থাৎ তামার ব্যবহার করি তাহলে এই তামা যে উপাদান এটা নির্দিষ্ট, অর্থাৎ এটা ধ্রুব থাকবে। এবং পরিবাহকের
যে তাপমাত্রা অর্থাৎ আমাদের নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট পরিবাহক নিই, তাহলে এই রোধের এই দুটো সূত্রের উপরে নির্ভর করে। মনে থাকবে যে পরিবাহকের রোধের 4টে সূত্র, এর ভিতর পরিবাহকের উপাদান এবং পরিবাহকের তাপমাত্রা যদি আমরা নির্দিষ্ট করে দেই তাহলে এই দুটো থাকলো ধ্রুবক। তাহলে পরিবাহকের দৈর্ঘ্য এবং পরিবাহকের ক্ষেত্রফল এর উপরে রোধের ধর্ম নির্ভর করে। তাহলে আমরা এভাবে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের ক্ষেত্রফল যদি নির্দিষ্ট থাকে তাহলে পরিবাহকের রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আমরা প্রথম সূত্রটা কি লিখতে পারি? প্রথম সূত্রটা রোধ আর সমানুপাতিক এর, এখানে এ স্থির মানে এ নির্দিষ্ট, ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আমাদের নির্দিষ্ট পরিবাহক আর নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ এই দুটো নির্দিষ্ট করে ধর্ম নির্দিষ্ট করে দিলে রোধ পরিবাহকের দৈর্ঘ্য এবং পরিবাহকের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে আমরা এই দুটো ধর্মের ভিতরে ক্ষেত্রফলকে যদি নির্দিষ্ট করি তাহলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বেশি হবে, তড়িৎ প্রবাহ কমে যাবে। দৈর্ঘ্য কমলে রোধ কমবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। এখানে ক্ষেত্রফল নির্দিষ্ট। আমাদের 2 নম্বর সূত্রটি ব্যবহার করি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহকের দৈর্ঘ্য যদি নির্দিষ্ট থাকে তাহলে রোধ ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাতিক। এখানে দৈর্ঘ্য স্থির, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, রোধ কমলে কি হবে? তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তাহলে দুটো সূত্রকে আমরা যদি এক সমন্বয় করি তাহলে কি আসবে? L বাই A। এখানে একটা ধ্রুবক আনতে হবে, রো L বাই A। এই রো হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, ঠিক আছে? রোধ হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আমরা রোধের সূত্র পেয়ে গেলাম, R সমান সমান রো L বাই A, ঠিক আছে? তাহলে আমরা রোধের সূত্র থেকে যে সূত্রটা পেলাম R সমান সমান রো L বাই A, আমরা নতুন একটি টার্ম পেলাম ধ্রুবক আপেক্ষিক রোধ রো L বাই A। আমরা পূর্বেই দেখেছি যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে। তাহলে আমরা যে আপেক্ষিক রোধটা পেলাম, এই আপেক্ষিক রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই আপেক্ষিক রোধ কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না, ঠিক আছে? অর্থাৎ আমরা যে নির্দিষ্ট পরিবাহক ক্ষেত্রে এবং নির্দিষ্ট তাপমাত্রা যদি ব্যবহার করি তাহলে আপেক্ষিক রোধ নির্দিষ্ট, যেমন সোনার আপেক্ষিক রোধ নির্দিষ্ট, রূপার আপেক্ষিক রোধ নির্দিষ্ট, ঠিক আছে? তামার আপেক্ষিক রোধ নির্দিষ্ট। তাহলে এখন আমরা এই আপেক্ষিক রোধের সংজ্ঞা দিব। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ
যদি 1 মিটার রাখি, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার রাখি, তাহলে রো সমান সমান কত? 8। অর্থাৎ আপেক্ষিক রোধ হচ্ছে এক ধরনের রোধ, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে। 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে। ঠিক আছে, তাহলে আমরা আপেক্ষিকতার সংখ্যা কিন্তু কমপ্লিট। যে দৈর্ঘ্য 1 মিটার, ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হয়, তাহলে আপেক্ষিক রোধ ওই পরিবাহী রোধকে বলে আপেক্ষিক রোধ। আপেক্ষিকতার একক আমরা নির্ণয় করব। রো সমান সমান কি পাচ্ছি? আর এ বাই এল। তাহলে আমরা এখন আপেক্ষিক রোধের একক নির্ণয় করব। ওমের একক, রোধের একক ওম, ক্ষেত্রফল একক মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক মিটার। থাকলো কি? ওম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক কি? ওম মিটার। ক্লিয়ার তো? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওম মিটার। তাহলে তোমাদের এই রোধের সূত্রের পরে একটি আমি সমস্যা দিব, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে এই রোধের সূত্র যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে। টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ। দেখো সমস্যা লিখো। টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ 4.2 into 10 to the power -8 ওম মিটার। তারের ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 12 কিলোমিটার। তাহলে রোধ কত হবে? ঠিক আছে, একটি টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ 4.2 10⁻⁸ ওম মিটার এবং তারের ব্যাসার্ধ 0.1 সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য 12 কিলোমিটার। তাহলে এর রোধ কত হবে? আশা করি এই সমস্যা তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। দেখো এখানে আপেক্ষিক রোধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কিন্তু মিটার নিতে হবে।
ব্যাসার্ধ ক্ষেত্রফল কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, কি আছে ব্যাসার্ধ আছে, এখানে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সেন্টিমিটার কিন্তু মিটারে নিতে হবে, ঠিক আছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আমার এই সামান্য প্রয়াস তোমরা কিছু না কিছু শিখতে পারবে। আগামী অনলাইন ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাই সুস্থ ও ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।